দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। ঠিক যেমনটা হয়, ভালোবাসার ভেতর সময় কখন যে নিজেকে গুটিয়ে নেয় বোঝাই যায় না। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। মৌনতার ঘুম ভাঙে। চোখ মেলতেই সে দেখে পাশের জায়গাটা খালি। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্যতায় ঢেকে যায়। উঠে বসে সে, ভাবে আজকেও ডিউটিতে চলে গিয়েছে বুঝি। ঠিক তখনই রুমের দরজা বাহির থেকে খুলে যায়। রায়ের ঢোকে, হাতে নাস্তার ট্রে, গরম খাবারের হালকা ধোয়া আর পরিচিত সেই শান্ত হাসি। মনতাকে খাটে বসে থাকতে দেখে বলে ওঠে, উঠে পড়েছ? আসো, ফ্রেশ হয়ে গরম গরম খেয়ে নাও। মৌনতা তাকিয়ে থাকে, একটু অবিশ্বাস আর একটু অবাক হওয়ার ভঙ্গিমায়। নরম গলায় শুধায়, আপনি বানিয়েছেন? রায়েদ হাসে, উত্তর দেয় না। সেই হাসির ভেতরেই যেন নিহিত উত্তর। সে মৌনতার প্রশ্নটা এড়িয়ে শুধায়, ফ্রেশ হয়ে এসো। মৌনতা ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়, আয়নায় নিজের দিকে তাকায়। চোখে এখনো ঘুম, কিন্তু কোথাও একটা অদ্ভুত শান্তি। মনে হয় এই মানুষটার জন্যই বুঝি আধভাঙা ঘুমের ভেতরটা এত ভালো লাগে। না হয় এতক্ষণ নিজের বাড়িতে হলে হয়তো তুলকালাম বাঁধিয়ে ফেলত। সে ফ্রেশ হয়ে ওয়াশরুমের বাইরে এসে দেখে রায়ের টেবিলে প্লেট রেখে বিছানা গোছাচ্ছে। খুব সাধারণ একটা দৃশ্য, তবু মৌনতা স্থির দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তার প্রতিটি ভাঁজ করা চাদর, বালিশের যত্ন, সব কিছুতে যেন রায়েদের দায়িত্বের সাথে সাথে ভালোবাসা মিশে আছে। রায়েদ বিছানা গুছিয়ে ফিরে তাকায়। মৌনতাকে দেখে হেসে বলে, বসো। মৌনতা বসে, তখনই চোখে পড়ে রায়েদের চোখ লাল, ঘুমহীন রাতের ছাপ স্পষ্ট। মৌনতার বুকটা হালকা করে মোচড় দেয়। সে চুপচাপ তাকিয়ে থাকে, প্রশ্ন করে না, অভিযোগও না, শুধু বুঝে নেয় এই মানুষটা হয়তো সারা রাত জেগে থেকেছে তার জন্য, এই ভোরটার জন্য। রায়েদ খাবার এগিয়ে দেয়, খাও, ঠান্ডা হয়ে যাবে। মৌনতা প্লেটের দিকে তাকায়, তারপর রায়েদের দিকে। তার চোখে কৃতজ্ঞতা, মায়া আর এক নিঃশব্দ ভালোবাসা ভরে ওঠে। সব মিশ্র অনুভূতি একসাথে। সে কিছু বলে না, বলার দরকারও পড়ে না। নিচু স্বরে মৌনতা শুধায়, আপনি ঘুমিয়েছেন? রায়েদ হালকা হেসে প্রত্যুত্তর করে, হ্যাঁ, ঘুমাবো না কেন? তারপর একটু থেমে, তারপর সরু চোখে তাকায়, তুমি কি ভেবেছ তোমার জন্য কান্না করেছি বা সারা রাত তোমার দিকে তাকিয়েছিলাম? মৌনতা কিছু বলতে যায়, কিন্তু তার আগে রায়েদ কথা জুড়ে দেয়, আরে না মেয়ে, চোখে কি যেন পড়েছে তাই লাল। এরপর একটু চোখ কষলে শুধায়, ইনফ্যাক্ট আমি উঠতাম না। সকালে হুট করে চোখ চুলকানি হয়ে ঘুম ভেঙে যায়। আর ঘুম আসছিল না, তাই ভাবলাম বসে না থেকে কিছু একটা করি, ফলস্বরূপ তোমার সামনে প্লেটটা। এত কৈফিয়ত দেয়া তো আপনি পছন্দ করতেন না। রায়েদ থমকায়, একটু থেমে পরিস্থিতি স্বাভাবিক করতে হেসে ওঠে, গম্ভীর স্বরে শুধায়, না তুমি উল্টাপাল্টা ভেবে নিচ্ছ তাই বললাম। রায়েদ আরও কিছু বলতে নিবে, তার আগেই এই প্রথমবারের মতো মৌনতা রায়েদকে থামিয়ে দিল। হাত উঁচিয়ে বলে, থ্যাংক ইউ। রায়েদ নিজেকে অস্বীকার করার ভঙ্গিতে শুধায়, কেন? তুমি মেয়ে উল্টাপাল্টা ভাবছ। মৌনতা বিনিময়ে হালকা হাসল। সে জানে রায়েদ এখন নিজের অনুভূতি ঢাকার জন্য অনেক কিছুই বলবে। রায়েদ গম্ভীর থেকে চঞ্চল রায়েদ হয়ে যাবে, তবু নিজের অনুভূতি স্বীকার করবে না। তার মিথ্যে কথাটা এতটাই যত্নে বলা যে সেটা মিথ্যে বলেই মনে হয় না। মৌনতা বুঝে যায়, সে সবই বুঝে যায়, তবু কিছু বলে না, কারণ এই মানুষটা নিজের ক্লান্তি, নিজের না ঘুমানো রাতটাকে এমনভাবে আড়াল করছে যেন মৌনতার মনে এক ফোঁটাও দায়ও জমে না। মৌনতা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার কণ্ঠটা ভিজে ওঠে, আপনি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারেন। রায়েদ ভুরু তোলে, ও ডাক্তার সাহেবরা এখন মানুষের চোখ দেখেই সত্য মিথ্যা ধরে ফেলছে। মৌনতা মৃদু হাসে, কিন্তু সে হাসি চোখ পর্যন্ত পৌঁছায় না। চোখে কিছু পড়লে, চোখ চুলকালে
এতটা মায়া আসে না। রায়াত একটু চুপ করে যায়। শেষে সে লম্বা নিঃশ্বাস ফেলে। তুমি খুব বেশি ভাবো মৌন। আপনি ভাবান। মৌনতা ধীরে বলে, আপনি না ভাবাতে চাইলে আমি এভাবে ভাবতাম না। এই কথায় রায়দের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে চেয়ারটা একটু টেনে বসে, হাত বাড়িয়ে মৌনতার আঙুল ছুঁয়ে দেয় খুব আলতো করে, যেন স্পর্শে কোনো অধিকার নেই, আছে শুধু আশ্রয়। শোনো, রায়াত শান্ত গলায় বলে, আমি ঠিক আছি, আমি সব সামলে নিতে জানি। তুমি শুধু নিজের স্বপ্নটা আগলে রেখো। মৌনতা চোখ নামিয়ে নেয়। স্বপ্নটা তো আপনাকে ঘিরে, কিভাবে সামলাই? এই প্রশ্নের উত্তর রায়দের কাছে প্রস্তুত ছিল না। সে শুধু মৌনতার হাতটা আর একটু শক্ত করে ধরে। পাগল, নিজের ভবিষ্যতে স্বপ্নে ধ্যান দাও। মৌনতা মাথা নেড়ে সম্মতি জানায়, চোখে জল কিন্তু মুখে শান্তি। সে জানে এই মানুষটা তাকে আঁকড়ে ধরে না, আটকে রাখে না। তবু তার প্রতিটা কাজে, প্রতিটা না বলা কথায় মৌনতার জন্যই সে জেগে থাকে। সে পরিস্থিতি স্বাভাবিক করতে প্লেট থেকে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলে, আপনি তো ভালোই সুন্দর শেপের পরোটা বানাতে পারেন, একদম বাঙালিয়ানা। রায়াত ভুরু কুঁচকে তাকায়। প্রেষণা দিচ্ছ? না না, তা কিভাবে হয়? রায়াত গম্ভীর চোখে তাকায় বলে, তা ঠিক, ভালো বানাতে পারি অন্তত তোমার চেয়ে, তোমারগুলো তো মানচিত্র হয়। মৌনতা গরম চোখে তাকিয়ে কিছু বলতে নিবে, তার আগে রায়াত বলে ওঠে, আমি একটু নিজের প্রশংসা কম করি, তাই আর বেশি কিছু বললাম না। মৌনতা হাসলো। পরোটা দিয়ে ভাজি, ডিম মিশ্রি করে মুখে পুড়তে পুড়তে শুধায়, বেশ ভালো। রায়াত হাসি কিছু বলে না। পবিত্র ভালোবাসা ঠিক এমনই হয়, কোনো দাবি নেই, কোনো উচ্চস্বরে ঘোষণা নেই, শুধু লাল চোখের আড়ালে লুকোনো একরাশ নিঃশব্দ যত্নে অনুধাবন করা যায়। বিমানবন্দর পর্যন্ত আসাটা রায়দের সিদ্ধান্ত। পরের দিন আগে নিতে আসেনি ঠিকই, কিন্তু দিতে এসেছে। এই দিতে আসার ভেতরেই যেন লুকিয়ে ছিল সবচেয়ে গভীর অধিকার, সবচেয়ে সুন্দর ভালোবাসা। টোকিওর বিমানবন্দরের সকালটা আজ যেন এক অদ্ভুত শান্ত। কাঁচে ঘেরা এয়ারপোর্ট, ঝকঝকে আলো, ভিন্ন ভাষার কোলাহল, সব কিছুর মাঝখানে মৌনতার বুকের ভেতরটা ক্রমেই ফাঁকা হয়ে আসলো। ট্রলি ঠেলতে ঠেলতে সে একবারও পেছন ফিরে তাকায়নি। সকালে ভেঙে পড়বে এই ভয়টা ছিল। এয়ারপোর্টের দরজায় পা রাখতেই কান্নাটা আচমকা এসে গলা চেপে ধরে। মৌনতা থমকে দাঁড়ায়। 15 দিন আগে সে এই জীবনটা কল্পনা করেনি, যে তার আশাটা এত সুন্দর হবে, এত নিঃশব্দে আপন হয়ে যাবে, আর এত অল্প সময় সুন্দর একটা সম্পর্ক হবে। নির্দিষ্ট সীমায় এসে মৌনতা দাঁড়িয়ে যায়। এখান থেকে বাইরের কেউ আর এলাও না। মৌনতা চোখ মুছে বলে, আমি ভাবিনি এভাবে কষ্ট লাগবে। রায়াত হালকা স্বরে জবাব দেয়, কষ্ট না লাগলে ভালোবাসা হতো না মৌন। মৌনতার ভেতরে ঢুকে যায়। রায়াত বাইরে স্থির দাঁড়িয়ে থাকে ইমিগ্রেশনের লাইনের সামনে। এই জায়গাটার নাম জানা থাকলেও অনুভূতিটা অচেনা। এখানে দাঁড়িয়ে মানুষ শুধু দেশ ছাড়ে না, কিছু ভালোবাসাকেও একটু দূরে রেখে আসে। মৌনতার ভেতরে বসে অপেক্ষা করে। বুকের ভেতরটা কেমন হাহাকার করছে, শ্বাসটা ভারী লাগে। চোখের সামনে ভেসে ওঠে 15টা দিনের ছোট্ট সংসার, চুপচাপ যত্ন, না বলা ভালোবাসার দৃশ্যগুলো ভেসে ওঠে। ঠিক তখনই পাশে এসে কেউ বসে। এক পরিচিত গন্ধ, এক পরিচিত উপস্থিতি। রাত ঘুরে তাকাতেই না তাকাতেই মৌনতা চমকে ওঠে। আপনি? রাত হালকা হেসে তাকায়। চোখের কোণে লালচে ছায়া, না ঘুমানো রাতের চিহ্ন স্পষ্ট। সে ধীরে হাত বাড়িয়ে মৌনতার হাতটা ধরে, শক্ত করে নয়, ভরসার মতো। হাত যখন ধরেছি, রাত ধীরে বলে, একা কিভাবে ছাড়ি তোমায়? মৌনতার চোখ ভিজে ওঠে। এখনই সময় শেষ, আমি যেতে হবে, কিন্তু তার আগে তোমাকে বলবো, দ্রুত 4 বছর শেষ করে ফিরে এসো। 4 বছর অনেক লম্বা সময়। মৌনতার গলা কেঁপে ওঠে। রায়াত জানালার বাইরে তাকায়। জাপানের আকাশ আজ নীল, পরিষ্কার। ভালোবাসা থাকলে সময় ছোট হয়ে যায়, সে বলে, আর বিশ্বাস থাকলে দূরত্ব ভয় দেখাতে পারে না। মৌনতা ফিসফিস করে বলে, আমি ভয় পাচ্ছি। রায়াত তার হাতের ওপর নিজের হাতটা রাখে। ভয় পেও না, আমি আছি, দূরে থেকেও আছি, আর ভ্যাকেশন তো আছেই তোমার।
এভাবে হুটহাট ভ্যাকেশনে চলে এলে কিছু মনে করব না। রাত হেসে দেয়। ঠিক তখনই ঘোষণা ভেসে আসে বোর্ডিং কল। সময় এসে গেছে। মৌনতা উঠে দাঁড়ায়। রায়েদ স্থির বসে থাকে। মৌনতা তাকায়, আমি যাচ্ছি। রায়েদ উঠে দাঁড়ায়, শুধরে দেয়, যাচ্ছি বলতে নেই মৌন, বলবে আসছি। ঠিক আছে, আসছি। মৌনতা হালকা হেসে মাথা নেড়ে দেয়, চোখের জল তখন আর লুকানো যায় না। মৌনতা হাঁটতে শুরু করে। এক শহর, এক ছুটি, এক অসম্পূর্ণ সংসার সব পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে সে। মৌনতা কাঁচ ঘেরা দেয়ালের আড়াল হতেই রায়েদ আবার আগের স্থানে বসে পড়ে। এত কষ্ট কেন হচ্ছে তার? বুকটা মুহূর্তের মধ্যে এত ফাঁকা কেন লাগছে তার? জাপানের আলো ঝলমলে এয়ারপোর্টে দুটো হাত আলাদা হয়, কিন্তু ভালোবাসা না, একদম নয়। শব্দটা তো তাদের জন্য আর ভাঙবে না। দেশে ফিরে মৌনতার দিনগুলো আবার নতুন করে আগের মতো সাজানো শুরু হয়। চেনা ঘর, চেনা মানুষ, পরিচিত উঠোন, সবই আগের মতো। তবু মনের গহ্বরে কোথাও যেন একটা সূক্ষ্ম ফাঁক থেকে যায়। জাপানের সে নীল আকাশ, ব্যালকনিতে রাখা ছোট্ট সাকুরার গাছ, আর রাতের নিঃশব্দে খাওয়ানোর যত্ন, সব কিছু এখন স্মৃতির কুঠুরিতে ঢাকা পড়েছে। মা সকালে ডাকেন, মৌনতা কবে নাস্তা দিয়ে গেছি তোরে? নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। মৌনতা চমকে ধ্যান ভঙ্গ হয়ে ওঠে, হাতের বইটা নামিয়ে রাখে। বাবা খবরের কাগজ নামিয়ে তাকান। মেয়েটা আগের মতোই, তবু আগের মতো না। বিকেলে ছাদে বসে চা খায় সবাই, সবার হাসাহাসি, মায়ের ব্যস্ততা, বাবার নীরব স্নেহ। মৌনতার এইসবের ভেতর নিজেকে গুজে দেয়, নিজেকে বোঝাতে চায় সব ঠিক আছে, কিন্তু রাত নামলে হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। একটা চিরচেনা অপেক্ষারত নাম, রায়েদ। সেই নামের অভ্যন্তর থেকে মেসেজ আসে, খেয়েছো? মৌনতা উত্তর দেয়, হ্যাঁ আপনি? তারপর নীল টিক পড়ে থাকে অনেকক্ষণ। কখনো উত্তর আসে আধা ঘন্টা পরে, কখনো 1 ঘন্টা। সে জানে রায়েদ ডিউটিতে, অপারেশন থিয়েটারের সাদা আলোর নিচে দাঁড়িয়ে আছে। হয়তো কোনো মানুষের জীবন ধরে রেখেছে 2 হাতে। আবার কোনো দিন রায়েদের রিপ্লাই আসে আগে, কিন্তু মৌনতার ক্লাস, ল্যাব, ওয়ার্ড সময় পেরিয়ে যায়। সে বেশ কিছুক্ষণ পরে দেরিতে লেখে, সরি ক্লাসে ছিলাম। এই দেরিগুলোতে অভিমান নেই, আছে শুধু বোঝাপড়া, কারণ ভালোবাসা তো এমনই। মেডিকেল কলেজের দিনগুলো কঠিন। সকালের প্রথম ঘন্টা অ্যানাটমি, বিকেলে ফিজিওলজি, রাতে হোস্টেলের আলো জেলে বই খুলে বসা। কখনো ঘুম আসে না, কখনো চোখ জ্বালা করে, তবু সে পড়তে যা হবেই। কারণ কেউ একজন বলেছিল, 4 বছর দ্রুত শেষ করে ফিরে এসো। ক্লাসের ফাঁকে বন্ধুরা হাসে, গল্প করে। মৌনতা মাঝে মাঝে চুপচাপ থাকে। তার চুপচাপ থাকার ভেতরটা জাপান শব্দটাই লুকিয়ে আছে। রায়েদের নির্ঘুম চোখের লালচে ছায়া আছে, সেই প্রথম কপালে রাখা চুমুটা আছে, যেটা কেউ জানে না। রাতে বই বন্ধ করে মৌনতা জানালার ধারে গিয়ে দাঁড়ায়, আকাশ দেখে। এই আকাশ আর জাপানের আকাশ এক না, তবু তারা তো একই চাঁদ দেখে। চাঁদ তো একটাই। এই ভাবনাটুকু মৌনতাকে শক্ত করে। নিজের ভাবনার ওপর মৌনতার হাসি আসে। সে কেমন বাচ্চামো কার্যকলাপ ভাবছে। মাঝে মাঝে রায়েদের রিপ্লাই বেশ দেরিতে আসে। কৈফিয়তের সুরে লেখে, সরি আজ সার্জারি লম্বা ছিল। মৌনতা বেশ কিছুক্ষণ পরে লেখে, সমস্যা নেই, নিজের খেয়াল রেখো। এই কথাগুলো ছোট, কিন্তু ভেতরে গভীর। তাদের ভালোবাসা এখন চিৎকার করে না, সেই ভালোবাসাটা থাকে দায়িত্বে, অপেক্ষায়, নিঃশ্বাসের শব্দগুলোর ভেতরে লুকায়িত। দুজনেই জানে এই দূরত্ব পরীক্ষার মতো, যে টিকে থাকবে সেই সত্য। রাত গভীর হলে মৌনতা বইয়ের ভেতর বুকমার্ক রেখে দেয়। চোখ বন্ধ করে ভাবে, 4 বছর পরে আবার একদিন একটা এয়ারপোর্টে। এইবার কেউ বলবে না আসছি, এইবার বলবে ফিরে এসেছি সারা জীবনের জন্য। এই আশাতেই মৌনতা আবার বই খোলে, আর ভালোবাসা দূর থেকে নিঃশব্দে পাশে বসে থাকে। এভাবে কেটে যায় আরও 6 মাস। মৌনতার মন আজ উৎফুল্ল, কারণ সে আবারও ছুটি পেয়েছে, কিন্তু সংখ্যা খুবই কম, তবু সে খুশি। মৌনতা রাতকে স্বাভাবিক ভঙ্গিতে কল দিল। ভিডিও কলে ওপাশে জাপানের সন্ধ্যা, হালকা আলো, জানালার বাইরে নীরব চিরচেনা সেই অতীব প্রিয় শহর।
রায়ত মোবাইলটা আড়াআড়ি রেখে ক্লান্ত চোখে রিপোর্ট লিখছে। মৌনতার নির্দিষ্ট সময়টা এড়িয়ে গিয়ে বলল, আমার ফাইনাল সেমিস্টার শেষ, এইবার বোধহয় ছুটি পাবো। রায়দের চোখের সঙ্গে সঙ্গে একরাশ আলো ফুটে উঠল। সে রিপোর্ট লেখা থামিয়ে স্ক্রিনের দিকে তাকায়। ছুটি? মৌনতা মাথা নাড়ায়। রায়ত কিছু একটা আন্দাজ করে প্রশ্ন করে, এভাবে হাসছো কেন? ছুটিতে তুমি আসার প্ল্যান করছো নাকি? মৌনতা হাসলো। সে তো মনে মনে সিদ্ধান্ত পুরোই নিয়ে ফেলেছে, আর সেই তার চেনা। একটু দুষ্ট হাসি দিয়ে প্রত্যুত্তর করেন, জাপান যাব। একটু থেমে যোগ করলো, আর এইবার যাওয়ার সময় আমি অনেকগুলো গাছ নিয়ে যাব। রাত ভুরু কুচকে তাকায়। গাছ? হ্যাঁ। মৌনতার চোখ ঝিলমিল করে ওঠে। আপনি দেখবেন, পানি দেবেন, ফুল ফুটাবেন, আমি তো ওখানে থাকবো না সব সময়, গাছগুলো থাকুক। রায়ত হেসে ফেলল। তুমি নিজের রেখে যাও না, টুকরো টুকরো স্মৃতি রেখে যাও। এবার আবার গাছ, এগুলো নিয়ে আসবে কিভাবে? এগুলো এখনো বেশ ছোট, আমি সব ব্যবস্থা করে নিয়ে আসব। রায়ত কৌতূহলী হয়ে তাকালো। শুরু করো, কী গাছ জুটেছে। মৌনতা যেন গল্পের ভেতর ঢুকে গেছে। বাগানে ঘুরে ঘুরে হৈহুল্লোড় করছি, মানি প্লান্ট, পাতাবাহার, বাগান বিলাস, মাধবীলতা। জানো, শিউলির চারা পেয়েছি, যেটা আমার বারান্দার সাথে আছে, শুভ্র শুভ্র ছোট ফুলগুলো। রায়দের মুখে হালকা হাসি। শিউলি? হ্যাঁ। মৌনতা প্রায় লাফিয়ে উঠল। অনেকগুলো, সবগুলো পরের বার আসার সময় সঙ্গে করে নিয়ে আসব। ওপাশ থেকে রায়দের গলা এলো একদম নির্বিক আর গম্ভীর, গোবরও নিয়ে এসো। মৌনতা 1 সেকেন্ড চুপ, তারপর হেসে উঠল। নিয়েছি? কি? রায়দের চোখ কপালে। গোবরও নিয়েছি। মৌনতা বিজয়ীর ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালো। বাগানের গোবর মিক্স করা মাটি ব্যাগে ভরে বসে আছি, তুমি আমাকে ভেবেছোটা কি? রায়ত কিছুক্ষণ নিশ্চুপ। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই দৃশ্যটা সে কল্পনা করেনি। তারপর একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, কি আর ভাববো, যার মাথায় যা আনবিও সে তা। এই কথাটা যেন মৌনতার মাথার ভেতর শব্দ করে ভাঙল। কি বললেন? তার কণ্ঠ একেবারে ঠান্ডা। আমার মাথায় কি বললেন? রায় তৎক্ষণাৎ টের পেল বিপদ। আরে না, আমি ওইটা বলিনি, এইমাত্র তো বললেন। মৌনতার চোখে আগুন। আমার মাথায় গোবর, তাই তো? রায়ত অবাক হয়ে তাকালো। এই কথা তুমি কোথা থেকে আনলে? আপনি নিজেই তো বললেন মাথায় করে গোবর আনবো। মৌনতার গলা কেঁপে উঠল। মানে কি? রায়ত একবার হেসে ফেল, সেই শান্ত ক্লান্ত আদরের হাসি। মৌন শোনো। গলা নরম হয়ে এলো। আমি বলেছি তুমি যেটা ভাবো সেটাই করো, মাথা ভর্তি গোবর, এইটা আমি বলিনি। মৌনতা একটু থামলো, রাগটা ধীরে ধীরে নামলো। তাহলে কেন এমন কথা বললেন? রায়ত স্ক্রিনের দিকে ঝুঁকে এলো। কারণ আমার বউ শুধু জামা কাপড় না, গাছ, মাটি, গোবর পর্যন্ত ভালোবাসে। একটা গালি না, এটা তোমার একটা পজিটিভ গুণ। মৌনতা চুপ করে থাকলো, তারপর নিচু স্বরে বলল, আপনি এমন করে বলবেন না, আমি সিরিয়াস হয়ে যাই। রায়ত নরম গলায় বলল, জানি, তাই তো বলছি, এসো, গাছ নিয়ে এসো, গোবর নিয়ে এসো, সব কিছুর জায়গা হবে আমার বারান্দায় আর আমার জীবনে। মৌনতার চোখ ভিজে উঠল, হেসে উঠল। দেখো, কাস্টমসে আটকেলে কিন্তু আপনাকেই ফোন দিব। রায়ত হালকা হেসে মাথা নেড়ে বলল, আটকাবে না, আর আটকেলেও আমার জন্য ওইসব কোনো ব্যাপার না, কারণ সব কিছু ফেলে তুমি আসছো, এটাই সবচেয়ে জরুরি। ভিসার স্টিকারটা পাসপোর্টে লেগে যেতেই মৌনতার বুকের ভেতর কেমন করে উঠল। একটা দীর্ঘশ্বাস, ক্লান্তির না, অপেক্ষার না, খাঁটি আনন্দের এই দীর্ঘশ্বাস। সে আর দেরি করেনি। এই খবরটা সবার আগে জানাতে হবে যাকে, সে একজনই, রায়ত। ভিডিও কলে ওপাশে জাপানের রাত। হাসপাতালের কোয়ার্টারের জানালা দিয়ে শহরের আলো ঢুকছে। রায়দের কাঁধে সাদা কোট, চোখে সেই চেনা ক্লান্তি। মৌনতা হাসি মুখে বলে উঠল, ভিসা লেগেছে। রায়ত 1 সেকেন্ড থামলো, তারপর হালকা হাসি। কবে? মৌনতার চোখ চকচক করে। সে নির্দিষ্ট সময়টা এড়িয়ে যায়। এজন্যই তো সে গাছটা প্যাক করে নিয়েছে, কিন্তু তার গম্ভীর পুরুষ কিছু বুঝতে পারেনি। রায়ত প্রশ্নের উত্তরের আশায় তাকিয়ে আছে। মৌনতা হেসে জবাব দেয়, শীঘ্রই আসছি জাপানে। রায়ত সরাসরি পরের প্রশ্নটা করল, ছুটি কদিন? 7 দিন। মৌনতা নিঃশ্বাস চেপে রাখল, যেন এই উত্তরের পরেই পৃথিবীর সব কিছু পরিবর্তন বা নির্ভর করছে। রায়দের মুখটা ধীরে ধীরে শক্ত হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল চোখ থেকে। না, সে স্পষ্ট বললে, এসো না। মৌনতা থমকে গেল। মানে? এত অল্প ছুটিতে শরীর ক্লান্ত করে এখানে আসতে হবে না।
রায়দের কণ্ঠে কোনো রাগ নেই, আছে যুক্তিতে মোড়ানো ঠান্ডা পরিষ্কার কথা। মৌনতা গলা শুকিয়ে এলো। আপনি কি আমি ওখানে যাই তা চান না? রায়ত সঙ্গে সঙ্গে বলল, সেটা না, কিন্তু এত লম্বা জার্নি করে 5-6 দিনের জন্য আসবা, এটা আমি চাই না। মৌনতা চুপ করে রইল। সে কি করে বোঝাবে তার সব ভালো থাকা ওখানেই? যে শহরে রায়দের শ্বাস, তার হাঁটা, তার ক্লান্ত চোখের লালসে ছায়া, সেই শহরটাই তো তার শান্তি। আপনি বুঝতেন না। মৌনতা ফিসফিস করে বলল, আমার জন্য এটা শুধু ঘোড়া না, এটা আপনি। রায়ত দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝি বলেই বলছি না আসতে। তুমি ক্লান্ত হবে, অসুস্থ হবে, ফিরে গিয়ে আবার পড়ার চাপ। আমি সেটা চাই না মৌন। এই কথাগুলো যতটা যুক্তির তার চেয়েও বেশি দায়িত্বের। কিন্তু মৌনতার বুকের ভেতর যুক্তি নেই। ভেঙে পড়ল বহুদিনের স্বপ্ন। ভিডিও কলটা সেভাবে শেষ হলো। তাদের মাঝে কোনো ঝগড়া হয়নি, কিন্তু নীরবতার ভেতর জমে রইল একরাশ কষ্ট। রাতে মৌনতা ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল, তাহলে কি তার জাপানে যাওয়া রায়দের পছন্দ হয়নি? তাহলে কি সে একাই সব কিছুর স্বপ্ন বুনছিল? কখন যে চোখ ভিজে গেল সে টের পেল না। বালিশ ভিজে উঠল মৌনতার নিঃশব্দ কান্নায়। কত স্বপ্ন দেখেছিল সে, রায়দের বারান্দায় গাছ বসাবে, সকালে একসাথে চা খাবে, আবার বিদায় নেবে, তবু কাছাকাছি থাকবে। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল মৌনতা। ওদিকে জাপানের নিঃশব্দ রাতে হাসপাতালের ফাঁকা করিডোরে দাঁড়িয়ে রায়ের জানালার বাইরে তাকিয়ে রইল অনেকক্ষণ। সে জানত মেয়েটা কষ্ট পাচ্ছে, বারবার কল লাগালে ওই পারে ব্যর্থ। কিন্তু সে আরও ভালো জানত, ভালোবাসা কখনো কখনো কাছে টানার নাম নয়, কখনো কখনো দূরে রেখে আগলে রাখার নাম। দুজনেই মন খারাপ করলো আলাদা আলাদা দেশে। একজন স্বপ্ন ভাঙার ভয়ে, আর একজন স্বপ্ন বাঁচিয়ে রাখার ভয়ে। সকালের আলোটা রুমের জানালা দিয়ে তির্যকভাবে প্রবেশ করলো। নরম পরিমিত সে আলো, যেন এই আলোয় কোনো কোলাহল নেই বা নেই কোনো তাড়াহুড়ো। স্নিগ্ধতায় ঘেরা সে আলো। সারা রুম জুড়ে কেবল শহরের দূরের ট্রেন লাইটের ক্ষীণ শব্দ আর বাতাসে ভেসে থাকা ব্যালকনির কাছের সে ছোট্ট শুভ্র ফুলের মিষ্টি সুঘ্রাণ। মৌনতা আধো ঘুমে পাশ ফিরে আবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে নিতেই সে মুহূর্তে চোখ খুলে গেল। পাশে চোখ পড়তে হঠাৎ বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তার পাশে কেউ একজন একদম নিশ্চিন্ত ভঙ্গিতে শুয়ে আছে। মৌনতা চমকে চোখ মেলে তাকালো। এক মুহূর্তে মনে হলো এটা স্বপ্ন। সে দুহাত দিয়ে ভালো মতো চোখ কষলে নিল। ঘুম ভাব পুরোপুরি উবে যেতেই মুহূর্তেই তার শ্বাস আটকে গেল। তার পাশে একদম কাছে তার মনের গভীরে লুকিয়ে থাকা সেই সুদর্শন মানুষটা রায়েত। চোখ বন্ধ ঘুমিয়ে আছে নিঃশব্দে। কপালের কাছে দু একটা এলোমেলো চুল, ঘুমের ভেতরে কপালের ভাঁজে জমে থাকা দায়িত্বের রেখাগুলো যেন ভেসে উঠছে। শ্বাস প্রশ্বাস শান্ত গভীর, যেন অনেক দিন পর ক্লান্ত শরীরটা বিশ্রাম পেয়েছে। মৌনতার হাত কাঁপতে লাগলো। সে খুব ধীরে ভয় পেয়ে ওই আঙ্গুলগুলোতে হাতের আঙুল ছুঁয়ে দিল। এরপর পরক্ষণে রায়দের কপালের উপচে পড়া চুলগুলো সামান্য ছুঁয়ে দিল। ছুঁয়ে দিতে রায়দের দু একটা চুলে টান লাগলো। সেই টানে হয়তো ব্যথাও লাগলো। সেই ব্যথার জোরে ঘুমন্ত রায়দ হালকা চোখ খুলে ফিসফিস করে শুধায়, মানুষ স্বপ্ন কিনা তা যাচাই করতে নিজেকে সিমটি বা আঘাত করে, আর তুমি আমাকে আঘাত করছো, এটা তো ভালো না মৌন। কথাগুলো বলে রায়ত আবার চোখ বন্ধ করে নিল, পুরোপুরি যেন ঘুমে মগ্ন হয়ে গেল। মৌনতার হাসি পেলেও সে তাকিয়ে রইল। শ্যামবতী মুখে সকালের আলোটা পড়েছে নরমভাবে। চোখ দুটো বড় অপ্রস্তুত, যেন বিশ্বাসই করতে পারছে না মানুষটা সত্যি সত্যি এখানে। না, এটা ভ্রম নয়, এটা বাস্তব। রায়ত সত্যি এখানে। তার এই চিরচেনা ঘরটায়, এই সকালে, এই মুহূর্তে মৌনতার চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না। কাঁদলে শব্দ হবে, আর সে শব্দে যদি মানুষটা জেগে যায়। সে নিঃশব্দে তাকিয়ে রইল। এই মানুষটা সে কতদিন ফোনে স্ক্রিনে দেখেছে, রাতে দিনের ফাঁকে ক্লান্ত কণ্ঠে বলা দু একটা কথা। আর আজ সে শুয়ে আছে একদম কাছে, এতটাই কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা মৌনতার কপালে এসে লাগছে। হঠাৎ রায়দের ভুরু নড়ল, মৌনতার বুক ধক করে উঠল। রায়ের চোখ খুলল। 1 সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল সে।
তারপর সেই পরিচিত শান্ত হাসি ঘুমজন্য কণ্ঠে সে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? মনতা গলা থেকে শব্দ বের হলো না, অনেক কষ্টে ফিসফিস করে বলল, আপনি এখানে? রাত ধীরে উঠে বসে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কাঁদছিলে আর আমি ঘুমাতে পারছিলাম না, স্বার্থপর হতে পারলাম না। মৌনতার মনের মধ্যে ভালো লাগা কাজ করে, মুহূর্তে লজ্জায় সে চোখ নামিয়ে নেয়। রায়েত এসে বলে, কি এটাই শুনতে চেয়েছে তো? মৌনতার চোখ তুলে তাকায়, সে বেশ বুঝতে পারছে মানুষটা তাকে নিয়ে মজা নিচ্ছে। সে রাগী কণ্ঠে শুধায়, আপনি আমাকে নিয়ে মজা নিচ্ছেন? রায়ের চোখ বড় বড় তাকিয়ে প্রত্যুত্তর করে, মজা কিভাবে নেয়? মজা তো খাওয়ার জিনিস। মৌনতার চোখ সরিয়ে নিল। মুহূর্তে রাতে তার প্রতি করা রায়দের ব্যবহার মনে পড়ে যায়। সে শোক যেন বেরিয়ে আসে মৌনতার, যেমনটা একান্তই নিজের বরাদ্দকৃত মানুষটার বেলায় হয়। সে মুখ ভার করে শুধু, আপনি তো বলেছিলেন আসতে না। রায়দ মৌনতার হাতটা আলতো করে ধরে, ঠিক যেমন ভরসা দিলে হাত ধরা হয়। বলেছিলাম, সে শান্ত গলায় বলে, কিন্তু আমি পারিনি। মৌনতা তাকে প্রশ্ন করে, কেন? রায়ত উল্টো প্রশ্ন করে, কি উত্তর শুনতে চাইছ? মৌনতা চুপ করে থাকে। রায়ত হেসে বলে, তুমি তো অতটা ছোট নও মৌন। মৌনতা চোখ নামিয়ে নেয়। সে সব বুঝতে পেরেছে, কিন্তু আপন মানুষের মুখ থেকে শোনা তৃপ্তিটা সবচেয়ে আলাদা। মৌনতার চোখ নামিয়ে নেয়াতে রায়ত জানালার বাইরে তাকায়, এরপর ধীরে বলে, কারণ ভালোবাসা শুধু হিসাব মানে না, কখনো কখনো দায়িত্বের ভেতর দিয়ে মানুষ ছুটে আসে। এটুকু কথায় মৌনতার চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ে। এইবার আর রায়ত মৌনতাকে থামায় না, সে মৌনতাকে কাছে টেনে নেয়। সে জড়িয়ে নেয়াতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো দাবি নেই, শুধু নিঃশব্দে বলা একটা কথা, আমি আছি। মৌনতা রায়দের বুকে চুপটি করে চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে সে মনে গেঁথে রাখতে চায় এই সকাল, এই মানুষ, এই নিঃশ্বাস। কারণ সে জানে সময় আবার দূরত্ব নিয়ে আসবে, কাজ, পড়াশোনার দায়িত্ব সব কিছু, কিন্তু আজকের এই সকালটা তাদের ভালোবাসার প্রমাণ হয়ে থাকবে। ভালোবাসা যে শুধু অপেক্ষা নয়, কখনো কখনো 7 সমুদ্র পেরিয়ে হঠাৎ এসে পাশে শুয়ে পড়া। বেশ কিছুক্ষণ কেটে যায়। মৌনতা সরে আসতে রায়ত এক পাশ হয়ে শুয়ে পড়ে। মনটা স্থির বসে থাকে, তাকিয়ে থাকে তার একান্ত প্রিয় মানুষটার দিকে। রায়ত শুয়ে চোখ বন্ধ করতে নিতেই আবার চোখ মেলে তাকায়। ঘুমের রেশ এখনও তার চোখের কোণে, তবু দৃষ্টিটা পরিষ্কার। সে দৃষ্টি সোজা এসে থামে মৌনতার মুখে। এভাবে তাকিয়ে আছে কেন? আপনার কোনো সমস্যা হচ্ছে? রায়ত ভুরু তুলে ভাবের সহিত বলে, অবশ্যই হচ্ছে, আমি সুদর্শন, এটা আমি জানি, কিন্তু কোনো মেয়ে যদি এভাবে তাকিয়ে থাকে তাহলে আমার ঘুমে তো ডিস্টার্ব হবেই। মৌনতা হকচকিয়ে যায়। সে স্বাভাবিক কণ্ঠে দ্বিতীয়বার একই প্রশ্ন করে, আচ্ছা আপনি তো বলেছিলেন আসবেন না। কথার শেষটায় থেমে গিয়ে লাজুক এক চোরাই হাসি টেনে বলে, আমার জন্য এসেছেন? রায়ত মুখ ঘুরিয়ে নেয়। জানালার দিক থেকে আসা আলোটা তার ফর্সা মুখটা আরও শান্ত, আরও গভীর লাগে। সে নির্বিকার কণ্ঠে বলে, এই কথাটা শুনতেই তুমি বারবার একই প্রশ্ন করছো। মৌনতা লজ্জা পেয়ে দেয়। তাতেই রায়ত বেশ সাবলীল কণ্ঠে শুধায়, তোমার জন্য কেন আসবো? বহুদিন নানাজনের সাথে দেখা হয়নি, তাই এসেছি বাংলাদেশের হাওয়া গায়ে লাগাতে। একটু থেমে যোগ করে, এবার যাও কফি নিয়ে এসে ঘুমাতে দাও। মৌনতা চোখ কুঁচকে তাকায়। কয় কথা বলেন আপনি? কই বললাম। রায়ত চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, একবার বলছেন কফি আনতে, আরেকবার বলছেন ঘুমাবেন। রায়ত হালকা বিরক্তির অভিনয় করে বলে, তুমি ঘুমাতে দিচ্ছ আমাকে, এক প্রশ্ন বারবার করছো ঘুম থেকে উঠে, তোমার উত্তর পাবে, আমি ঘুমাবো এখন বলে পাশ ফিরে শুয়ে পড়ে। তারপর আবার বলে ওঠে, জানালার পর্দা ঢেকে দিও, আর যাওয়ার সময় দরজাটা ভালো করে অফ করো, আমার ঘরে প্রাইভেসি নাই, আবার আগেরবারের মতো তোমার মতো করে কেউ ঢুকে যাবে। মৌনতার চোখ গরম করে তাকায়। সে বুঝে যে এই কথাটা সেই প্রথম দেখার খোঁটা হিসেবে দিয়েছে। সে বেশ রাগী স্বরে বলে ওঠে, ভুলে যাবেন না এটা আমার রুম। রায়দ সমান্তালে উত্তর দেয়, তুমিও আগের ডায়লগগুলো ভুলে যেও না, আবার সেমভাবে রিপিট দিতে পারবো না। এখন আমি শুয়ে আছি, মানে আমার রুম। একটু থেমে দুষ্টু চোখ টিপে দিয়ে বলে, এখন আমি শুয়ে আছি মানে আমার রুম, আর আমার রুম মানেই তোমার রুম, সেই হিসেবে তুমি থাকতেই পারো, আমি মানেই তো তুমি। তারপর চোখ বন্ধ করে নেয়। মৌনতা রাগ করতে গিয়েও পারে না, হাসিটা ঠিকই বেরিয়ে আসে। সে উঠে ধীরে জানালার পর্দা ঢেকে দেয়। আলো নিভে গিয়ে রুমটা অন্ধকারে ডুবে যায়।
খাটে শুয়ে থাকা মানুষটার দিকে একবার তাকিয়ে থাকে সে। ফর্সা মুখে কেমন শান্ত ঘুম, গম্ভীর, অথচ ভেতরে ভেতরে কতটা যত্ন লুকিয়ে আছে মমতা আজ তা হাড়ে হাড়ে টের পায়। সে আপন মনে আওড়ায়, আশ্চর্য, আজকের সকালটা তো সুন্দর কেন। তখনই মৌনতার ফোনটা হালকা কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে সে হাতাস ফুপি। সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে কল রিসিভ করে, যেন খাটে শুয়ে থাকা মানুষটার ঘুম না ভাঙে। হ্যালো ফুপু। ওপাশ থেকে উৎকণ্ঠা ভরা গলা, কাল রাতে হুট করে রাত এমার্জেন্সি ফ্লাইট নিয়ে গেছে, কিছু হয়েছে কি? মৌনতা এক মুহূর্ত থেমে যায়, চোখ চলে যায় রুমের মধ্যে খাটে শুয়ে থাকা মানুষটার দিকে। চোখ বন্ধ, নিঃশ্বাস সমান, কপালের উপর এক হাত রাখা। কি শান্ত, কি গভীর ঘুম। না তো ফুপু। মমতা নরম স্বরে বলে, কিছু হয়নি। সে হেতাজ যেন একটু হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর হেসে বলে, আচ্ছা এবার বুঝলাম। মমতা ভুরু কুঁচকায়, কি বুঝলে ফুপু? সে হাতাজ হেসে দেয়। সেই হাসিতে মৌনতা আর কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। সেও লজ্জা পেয়ে যায়। সে হাতাজ শোধায়, তুই আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। মৌনতা ভুরু কুঁচকে ফেলে, হাসি আটকে রাখতে না পেরে বলে ওঠে, তোমার এত বড় ছেলেকে আমি দেখে রাখবো? সে হাতাজ হেসে কথাটা ঘুরিয়ে নেয়, না, আগেরবার কি কি কাণ্ড হলো তাই বললাম। বলে তড়িঘড়ি করে কল কেটে দেয়। মৌনতা ফোনটা নামিয়ে রাখে, তারপর ধীরে ধীরে খাটের দিকে তাকায়। জানালার পর্দা দিয়ে আলো ঢুকছে, শুধু ফাঁক গলে নরম ম্লান স্বচ্ছ আলো। আধো অন্ধকারে শুয়ে থাকা মানুষটাকে যেন সুদর্শন লাগে। রায়েত ফাইজান, ফর্সা মুখে, ঘুমের ভাব শান্ত, চাপদারি রেখা গালে নরমভাবে পড়ছে, কপালের ওপর এক হাত রাখা, যেন ঘুমের মধ্যেও নিজেকে আগলে রেখেছে। মৌনতার বুকের ভেতরটা অদ্ভুত করে নরম হয়ে আসে। এই মানুষটা যে রাতে না ঘুমিয়ে সারা রাত তার হাতে মলম লাগিয়েছে, যে ইমার্জেন্সি ফ্লাইটে শুধু তার কষ্ট না হওয়ার জন্য তাকে একবার দেখার জন্য ছুটে এসেছে, যে মুখে বলে ঘুমাতে দাও আর চোখে চোখে বলে আমি ছাড়া তুমি একা নও, যেই সেই মানুষটা সে কিভাবে দেখে রাখবে না। শ্যামাবতী মুখে মনতার চোখ দুটো জলজল করে ওঠে। সে এক পায়ে গিয়ে আসে, খাটের পাশে দাঁড়ায়, হাত বাড়ি দিতে সেও দেয় না। ভয় পায় এই নিখুঁত মুহূর্তটা ভেঙে যাবে না তো। সে ফিসফিস করে বলে, আপনাকে আমি কিভাবে দেখে রাখবো জানি না, কিন্তু আপনি আমাকে যেভাবে আগলে রাখেন আমি ঠিক সেভাবেই আপনাকে ভালোবাসবো। রাত নড়ে না, ঘুমিয়ে আসে। আর মৌনতা বুঝে যায় ভালোবাসা কখনো শব্দ চায় না, কখনো কেবল একজন মানুষকে অন্ধকারে শুয়ে থাকতে দেখলেই পুরো হৃদয় ভরে যায়। মৌনতা ধীরে ধীরে দরজা ভিড়ে রুম থেকে বেরিয়ে এলো। আজ তার হৃদয়ের ভেতরটা অদ্ভুতভাবে হালকা, ফুরফুরে লাগছে। মনে হচ্ছে আজকের সকালটা শুধু তার একার না, এই সকালটা রায়দেরও, তাদের দুজনের একান্তই মিষ্টি সকাল। করিডোরে হাঁটতে হাঁটতে সে মোবাইল বের করে নুভাকে মেসেজ দেয়। নুভা, কিছুক্ষণ পর রিপ্লাই আসে, কেমন চমক পেয়েছো বলো। মৌনতা অবাক করে টাইপ করে, তুমি জানতে? বিনিময়ে নুভার মেসেজ ভেসে আসে, না একদম না, কাল রাতে ব্রো ডিউটি থেকে এসে হঠাৎ বলল দেশে যাবে। মা তো অবাক। মা আসল কারণটা বুঝতে পেরে তোমাকে আসতে বলায় ব্রো বলেছে ও মাত্র 7 দিনের ছুটিতে শরীর ক্লান্ত করে কেন আসবে, আমি না হয় গিয়ে দেখে আসি। বিনিময়ে মা আর বারণ করেনি। কি কেয়ারিং বোর্ড দেখেছ? মৌনতার বুকের ভেতরটা কেমন করে ওঠে, তার আঙুল কাঁপে। আমি যেতে চেয়েছিলাম, উনি আমাকে তো বারণ করেছিল। নুভার সঙ্গে সঙ্গে টাইপ করে, এই তো, তোমার কষ্ট হোক তা বড় চাইনি। তুমি কি জাদু করেছো আমার ভাইটাকে বলো তো। এই প্রথম সে বাংলাদেশে যাওয়ার জন্য এমন তারা দেখিয়েছে। মৌনতার চোখ ভিজে আসে, হাসে, আবার কাঁদতে ইচ্ছে করে। সে নুভার কথাটা সহমত পোষণ করে। তার কষ্ট হবে বলে মানুষটা তাকে মানা করেছিল। নিজে না ঘুমিয়ে এমার্জেন্সি ফ্লাইটে উঠে পড়েছে, তবু মুখে বলেছে এত অল্প ছুটিতে আসতে হবে না। মানুষ এমনও হয় নাকি? সে ধীরে ধীরে চোখ নামায়, হৃদয়ের ভেতরটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। এরপর টাইপ করে, সে আমাকে কষ্ট দিতে চায় না নুভা, নিজেই কষ্ট নিয়ে নেয়। নুভা পাঠায় এক গাদা হার্ট ইমোজি। আমার ভাইয়াটা প্রেমে পড়েছে রে ভয়ানকভাবে। মৌনতা ফোন নামিয়ে রাখে এক মুহূর্তের জন্য, দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, তারপর নিজেকে সামলে নেয়। এমন মিষ্টি সকালে কোনো স্পেশাল রান্না তো করেই যায়। সে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজ সে রান্না করবে, যদিও যৌথ পরিবারের এক জ্বালা আছে, কে কিভাবে তাকাবে এই ভাবনাটাই লজ্জায় গাল গরম করে দেয়। চোখে চোখে কিসের হিসাব, মা চাষিরা কে কি বলবে, কে কি ভাববে সবই জানা। তবু মৌনতা আজ রান্না করবে, কারণ আজ তার ভেতরটা অন্যরকম স্নিগ্ধ। রান্নাঘরে ঢুকে মৌনতা ওনার আঁচলটা ঠিক করে নেয়, হাত ধোয়, চুলটা ভালো মতো কানে গুছে নেয়। চুলায় আগুন জ্বালাতে মনে পড়ে যারা জাপানে বলেছিল
আমার জন্য হাত পুড়িয়ে কিছু করতে হবে না, করলেও হাতটা সাবধানে রেখো। মৌনতা অজান্তে হাসে, সাবধান হয়ে যায় সে। চুলার উপর হাঁড়ি বাসে সবজি কাটে, মশলার গন্ধে রান্নাঘর ভরে যায়। মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে শাহানা সিমিরা উকি দেয়, ফিসফিস করে, হেসে আবার চলে যায়। মৌনতা মাথা নিচু করে কাজ করে যায়। তার লজ্জা আছে, সংকোচ সবই আছে, কিন্তু এসব কিছুর ঊর্ধ্বে তার নিখাত ভালোবাসা আছে। আর সেই ভালোবাসা আজ তাকে সাহসী করে তুলেছে। আজ কতদিন পরে সে তার প্রিয় মানুষটার জন্য রান্না করবে। রান্নার ধোয়ার ভেতর দিয়ে সে যেন রায়দের মুখটাই দেখতে পায়, সেই গম্ভীর হাসি, সেই লালচে চোখ, সেই নরম কণ্ঠ, আমি আসি মৌন, তুমি একা নও। মৌনতা নিঃশ্বাস টেনে নেয়। কল্পনায় থাকা রায়তকে চুপচাপ বলে ওঠে, আমি রান্না করছি আপনার জন্যই। বিনিময়ে রাত কিছু বলে না, সে যেন খুশি হলো। চুপচাপ দেয়াল হেলান দিয়ে মৌনতার দিকে তাকিয়ে রইল। একটু বেলা গড়াতে রাত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে। সে শান্ত পায়ে সিঁড়ির দিকে গিয়ে এলো, একদম ভদ্র ছেলের মতো, চুল গোছানো, জামাটা পরিপাটি, মুখে সেই শান্ত গম্ভীর ভাব যেটা জাপানে থাকাকালীন ডাক্তার রায়েত ফায়জানের পরিচয় হয়ে উঠেছিল। এই রায়তটা যেন আগের সেই উশৃঙ্খল দুষ্ট রায়দের থেকে আলাদা। বাংলাদেশে ফিরেও সে আজ জাপানে সেই ভদ্র বেশটা রেখেছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার চোখে এদিক ওদিক ছড়িয়ে যায়, যেন গুরুত্বপূর্ণ কিছু একটা খুঁজছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো, সে তার মানুষটাকে খুঁজছে, মৌনতাকে। ঘুম থেকে উঠে মেয়েটাকে একবারও দেখেনি সে। বুকের ভেতর অদ্ভুত এক খালি লাগা কাজ করে উঠল, যেন সকালটা অসম্পূর্ণ। তাই তো সে বেরিয়ে এসেছে। রান্নাঘরে তখন মৌনতা ব্যস্ত, চুল কানের পাশে গুছিয়ে ওনার আঁচলটা ঠিক করে আগুনে চড়ানো হাঁড়ির মধ্যে ঢাকনা তুলছে। মশলার গন্ধে পুরো ঘর ভরে আছে। তার হাতে কাটা ছেঁড়া, নাড়াচাড়া সবই খুব সাবধানে। সিমি আর শাহানা রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে একটু আগে। মৌনতাকে দেখে তারা ভেতরে ঢোকেনি, শুধু নরম গলে জিজ্ঞেস করেছে, কিছু লাগবে মা? মৌনতা লজ্জা পেয়ে মাথা নেড়ে বলেছে, না, হয়ে গেছে প্রায়। তারা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, চুপচাপ ফিরে গেছে, কারণ তারা চায় না মেয়েটা কোনো কিছুর জন্য সংকোচে পড়ুক, লজ্জায় গুটিয়ে যাক। রাত নিচে নেমে চারিদিকে একবার চোখ বোলায়। সিমি শাহানা বিষয়টা খেয়াল করে বলে, কাউকে খুঁজছো বাবা? রাত হেসে নিজেকে প্রস্তুত করে বলে, হ্যাঁ আঙ্কেল নেই, আসে তো আসবে সবাই। বলেই শাহানা দ্রুত গিয়ে ডেকে নিয়ে এলো। রাত সবাইকে নিয়ে খেতে বসলো। তারপর মৌনতার বাবাকে খুঁজে নেয়। উনি এসে টেবিলে বসতে সিমি আর শাহানা মৌনতার হাতে বানানো নাস্তা সাজিয়ে দেয়। গরম গরম পরোটা, ডিম ভাজি, একটা হালকা সবজি, ধোয়া ওঠা চায়ের কাপ, সব কিছুতেই যেন আলাদা একটা যত্নের ছাপ। রাত একটু ছিঁড়ে সবজির সহিত মুখে দেয়। তার চোখ মুহূর্তে থেমে যায়। স্বাদটা চিনতে তার সময় লাগে না। জাপানে যে প্রায় সময় খেয়েছে, এটা মৌনতার হাতের রান্না। সে চারদিকে তাকা, রান্নাঘরের দিকে একবার চোখ যায়, কিন্তু নির্দিষ্ট মানুষটা সামনে নেই। তবু তার ভেতরে ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছে কেউ একজন গভীরভাবে তাকে পরখ করছে। রান্নাঘরের আধো খোলা দরজার পর্দার আড়াল থেকে মৌনতা তাকিয়ে আছে, তার বুক ধকধক করছে। রাত মুখে নাস্তা নিয়ে হঠাৎ মুচকি হাসে, একদম নিজের অজান্তে। মৌনতা বুঝে যায় সে হাসিটা তার রান্নার জন্য। আপনা আপনি মৌনতার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ে। মনের মধ্যে যেন প্রশান্তি ছড়িয়ে পড়ে। রায়দের খেতে ইচ্ছে না হলেও সে খাবার মুখে দিল, আর কিছু না বলে একের পর এক খেতে থাকে। কিন্তু প্রতিটা লোকমায় যেন সে একটাই কথা বলছে, আমি বুঝেছি, আমি অনুভব করেছি, আমি তোমার যত্নটা দেখেছি। রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে থাকা শ্যামবতী মেয়েটা তার প্রিয়তম মানুষটাকে এমন তৃপ্তির ভরে খেতে দেখে নিজের বুকের উপর হাত রাখে। তার রান্নার জন্য সার্থক। সে পর্দার আড়াল থেকে দ্বিতীয়বার সেই মানুষটার দিকে তাকায়। সেই ভালোবাসা উচ্চারণ চায় না, এই ভালোবাসা থাকে নিঃশব্দ রান্নার ধোঁয়ায়, মুচকি হাসিতে, আর একজনের না দেখা উপস্থিতিতে। চলবে? আসসালামু আলাইকুম। এই গল্পটার আর এক পর্ব আছে, আগামীকাল দেব ইনশাল্লাহ। ইতিমধ্যে নতুন গল্প এসে গেছে, যারা এখনও নতুন গল্প দেখেননি দেখে আসেন। এই গল্পটা অনেক সুন্দর, নতুন গল্পটা। আশা করি আপনারা নিরাশ হবেন না। লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।